আজ সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা ঠিক করবে জনগণ, বললেন ফখরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন আইনের খসড়া উপদেষ্টা পরিষদে গৃহীত, নেই রাজনৈতিক দলকে শাস্তির বিষয়। সাবেক আইজিপি ও সেনা কর্মকর্তা সহ ৮ জনের বিচার শুরু, 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। ঢাকা কলেজে সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্স ল্যাব এলাকা, আহত অন্তত ৪০ জন। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান, স্বাগত জানাচ্ছেন টিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর মাধ্যমে ৬ বছরের বেশি সময় পর জনসম্মুখে কোনো অনুষ্ঠানে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেল সূত্র জানায়, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেয়া আমন্ত্রণে বৃহস্পতিবার বিকেল ৩টায় বিএনপি চেয়ারপারসন সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেবেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ বিএনপির ২৬ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কাউকে নির্বাচনে আনতে চায় এমনটি বলা হয়নি, বরং আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা তা নির্ধারণ করবে দেশের জনগণ। তিনি বলেন, যারা গণহত্যা করেছে তাদের বিচার করতে হবে। ফ্যাসিবাদের জঞ্জাল সাফ করে দ্রুত নির্বাচনের দাবিও জানিয়েছেন মির্জা ফখরুল। আর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার করতে হবে ঐক্যমতের ভিত্তিতে। ফেনীর ওসমান হারুন মাহমুদ এবং কুড়িগ্রামের হাসিবুর রহমান হাসিবকে সাথে নিয়ে ইমরুল হাসানের রিপোর্ট। ফেনীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বুধবার শিক্ষা উপকরণ ও সাধারণ মানুষের মাঝে ঢেউটিন বিতরণ করে বিএনপি। ছাগলনাইয়ায় বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা তুলে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের দস্যুরা পালিয়েছে, এখন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বিএনপিকে জড়িয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের জবাব দেন তিনি। আমরা বলছি যে আমরা একটা রাজনৈতিক দল, কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সে নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোনো দলকে নির্বাচন করতে দিতে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাগলনাইয়ায় সমাবেশে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপির মহাসচিব। ৩ মাস পার হয়ে গেল, এই সরকারের কাছে আশা করেছিলাম তারা আমাদেরকে পথ দেখাবেন, একটা জনগণকে আশ্বস্ত করবেন যে এই সময়ের মধ্যে আমি সংস্কারগুলো কমপ্লিট করতে পারবো, আর এই সময়ের মধ্যে আমি নির্বাচনের একটা রোড ম্যাপ দেব। তো সেই রোড ম্যাপ আমরা বারবার চেয়েছি। আবারও বলছি যে অনুগ্রহ করে সংস্কারগুলো, নির্বাচন কেন্দ্রিক সরকার সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলোকে দ্রুত করে যত দ্রুত নির্বাচন দেবেন ততই জাতির জন্য মঙ্গল। কুড়িগ্রামের উলিপুরে আরেক জনসভায় আমির খসরু মাহমুদ চৌধুরীও দ্রুত নির্বাচনের তাগিদ দেন। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কারে আমি তো বলেছি আমরা সহযোগিতা করব, কিন্তু যেখানে ঐক্যবদ্ধ হবে। কিন্তু বিএনপি এবং আমাদের সাথে যারা রাজপথে যুক্ত করেছে প্রায় 50 দল, আমাদের সিদ্ধান্তে অটল থাকবো। এখন সংস্কার কি হয় না হয় সেটা আমরা দেখব। ক্ষমতায় গেলে ৩১ দফার আলোকে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি দেন বিএনপি নেতারা। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেবার পর প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেছেন তিনি। বৈঠকে জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন অধ্যাদেশ অনুমোদন দেয়া হয়। গৃহীত করা হয় বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বিশেষ বিধান। এখন থেকে 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস একই দিনে পালন করা হবে।
আইন বিশেষজ্ঞ, মানবাধিকার সংগঠন ও সাংবাদিকদের মতামত নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত হয়েছে। বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে এই আইনে রাজনৈতিক দলকে শাস্তি দেবার বিষয়টি যুক্ত রাখা হয়নি বলে জানিয়েছেন তিনি। একই সময় যে কোনো প্রকার উস্কানিতে প্রভাবিত না হয়ে নাগরিক দায়িত্ব পালন করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিস্তারিত দেখুন ফাহাদ মোহাম্মদের রিপোর্টে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ব্রিফিংয়ে আইন উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত হয়েছে। তবে এই আইনে রাজনৈতিক দলগুলোকে শাস্তি দেওয়ার বিষয়টি রাখা হয়নি। একই সাথে 3 ধরনের বাহিনীকে বিচারের আওতায় আনার বিধান রাখা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত করতে চাই না। এই রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা একদম ডিসেন্ট ওয়েতে, ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই। এই জন্য প্রভিশনটা বাতিল করা হয়েছে। 3 ধরনের বাহিনীর কে বিচারের আওতায় আনার বিধান করা হয়েছে। একটা হচ্ছে আপনার ডিসিপ্লিন ফোর্স, আর একটা হচ্ছে ইন্টেলিজেন্স এজেন্সি, আর একটা হচ্ছে অক্সিলারি ফোর্স। এটাকে আমরা খুব ভালো করে ডিফাইন করেছি। আমাদের সংবিধান, প্রচলিত মানবাধিকার আইন, সেগুলি দেখে আমরা ডিফাইন করেছি। এ সময় যে কোনো প্রকার উস্কানিতে কান না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। আজকেও ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন আমরা স্পষ্ট না যে কী বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এবং এই অঞ্চলটাতে আমরা প্রায় এই ধরনের ঘটনা দেখে থাকি। এক্ষেত্রে ছাত্রদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো প্রকার উস্কানির মধ্যে না পড়ে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে আমাদের যে নাগরিক দায়িত্ব সেটা আমরা পালন করি। আর শিক্ষার্থীদের যেসব দাবি দেওয়া থাকবে তা আলোচনার মধ্য দিয়ে সমাধানের কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম। উস্কানি অথবা এক ধরনের যে নেগেটিভ এনার্জি আছে ওগুলো না করে বরং আপনারা সরকারের সাথে প্রপার চ্যানেলে আসেন, কথা বলেন, এবং সরকার আপনাদেরকে শুনতে ইচ্ছুক এবং আপনারা সমাধানের দিকে এগিয়ে যান। এক্ষেত্রে শিক্ষার্থীদেরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বলে মনে করেন মাহফুজ আলম। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনা সরকারের গঠন করা ট্রাইব্যুনালেই বিচারের মুখোমুখি হলেন সরকারের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের মূল হোতা হিসেবে অভিযুক্ত সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান সহ 8 কর্মকর্তা। জুলাই-আগস্ট বিপ্লবে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে সবাইকে কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়। তামজিদ সুমনের রিপোর্ট। জুলাই-আগস্ট জুড়ে যখন পুড়ছে গোটা দেশ, ঠিক তখন ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলিবর্ষণ আর হত্যাযজ্ঞ চালায় পুলিশ বাহিনীর কিছু সদস্য। সেই হত্যাযজ্ঞের সময় পুলিশ প্রধানের দায়িত্বে ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তাকে প্রধান আসামি করে গত 27 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন চিফ প্রসিকিউটর। বুধবার সকালে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এনটিএমসির জিয়াউল আহসান সহ 8 জনকে হাজির করে মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। হাজির করা হয় সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফি, সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, সাবেক এএসপি শহীদুল ইসলাম, সাবেক ওসি আবুল হাসান ও মাজাহরুল হক এবং সাবেক পরিদর্শক আরাফাত হোসেনকে। আগামী 1 মাসের মধ্যে তদন্ত শেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর এই 8 সদস্যের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। প্রত্যেকটা অফিসারের ব্যাপারে সুনির্দিষ্ট যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো আমরা সুনির্দিষ্টভাবে তুলে ধরেছি এবং আমরা আদালতকে অবহিত করেছি যে আমরা এই সমস্ত এভিডেন্স যা পাচ্ছি সেগুলো কালেক্ট করে আমাদের তদন্ত সংস্থা বিচারের উপযোগী করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স, লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। প্রসিকিউশন আদালতকে বলেন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ফ্যাসিস্ট সরকারের সেনাপতি হিসেবে কাজ করেছিলেন। তার নির্দেশেই জুলাই-আগস্টে গণহত্যা চালানো হয়েছে, আর এই হত্যাযজ্ঞ সরাসরি বাস্তবায়ন করেছে অন্য অভিযুক্তরা। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, প্ল্যানিং, প্রিপারেশন, অর্ডার, কমপ্লিসিট
এই সমস্ত বিষয়ে আইনের যে সমস্ত ধারাগুলো প্রযোজ্য তার ক্ষেত্রে সেই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থা দিয়েছেন। সেই অভিযোগে আমরা বলেছি তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার রাখা প্রয়োজন। জিয়াউল আহসান প্রসঙ্গে প্রসিকিউশন তার বক্তব্যে বলেন, সাবেক এই সেনা কর্মকর্তা আয়নাঘরের প্রবর্তক। অসংখ্য গুম ও হত্যাকাণ্ডের মাধ্যমে সরকারের বিরোধী মতকে রুদ্ধ করেছিলেন এই জিয়াউল আহসান। এ সময় জিয়াউল আহসান বলেন, তিনি কখনো আয়নাঘরের দায়িত্বে ছিলেন না। তিনি বাংলাদেশের গুম, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এবং এই গুমের পরে নিয়ে গিয়ে তাদেরকে যে পৈশাচিক অত্যাচার, তারপরে হত্যা করে লাশ বিভিন্ন জায়গায় ডিসপোজাল করে দেয়া, এই কালচারের জনক হচ্ছেন তিনি। তিনি বিভিন্ন সময়ে এই আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিরোধী দলের থেকে কথা বলার চেষ্টা করেছে, ভয়েস রেজ করার চেষ্টা করেছে, তাদেরকে একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন, গুম করেছেন, বছরের পর বছর আটকে রেখেছেন। সেখানে তাদেরকে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স দিয়ে এমন নির্মম অত্যাচারের মাধ্যমে তাদেরকে আটক রেখেছেন। জিয়াউল আহসানের আইনজীবী বলেন, অভিযুক্ত জিয়াউলের বিরুদ্ধে গুমের অভিযোগ সঠিক নয়। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা এই কাজটা করবেন না। শুনানিতে হাউমাউ করে কেঁদে ফেলেন সাবেক ওসি মাজহারুল হক। এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা প্রত্যক্ষ করতে বাংলাদেশ সফরের জন্য যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস বলেন, তার সরকার গুরুত্বপূর্ণ সংস্কার শেষে নির্বাচন আয়োজন করবে। নির্বাচনের জন্য ট্রেন ইতোমধ্যেই প্রথম স্টেশন ছেড়েছে এবং একটি নতুন নির্বাচন কমিশন নির্বাচনের মাঠ প্রস্তুত করবে বলেও উল্লেখ করেছেন তিনি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের ফলে যে অভূতপূর্ব পরিবর্তনের সূচনা হয়েছে তা প্রত্যক্ষ করতে তিনি শীর্ষ রিপাবলিকান সেনেটর এবং কংগ্রেস সদস্যদের বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানাবেন। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 10 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 27 নভেম্বর দিন ধার্য করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এই দিন ধার্য করেন। বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী তার পক্ষে হাজিরা দেন। ঢাকার বিশেষ জজ আদালতে খালেদা জিয়া, খন্দকার মোশাররফ হোসেন এবং আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবী। এদিন শুনানি শেষ না হওয়ায় আগামী 27 নভেম্বর অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেন বিচারক। পুলিশের মহাপরিদর্শক হিসেবে বাহারুল আলমকে নিয়োগ দিয়েছে সরকার। আর এই দায়িত্বে থাকা মোহাম্মদ মইনুল ইসলামকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ 1 শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখের সই করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শেখ সাজ্জাদ আলীকে। সেই সঙ্গে এই দায়িত্বে থাকা মোহাম্মদ মাইনুল হাসানকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। বাহারুল আলম পুলিশের এসবি প্রধান সহ সদর দফতরে দায়িত্ব পালন করেছেন। 2009 থেকে 2013 সাল পর্যন্ত জাতিসংঘ সদর দফতরের শান্তিরক্ষা বিভাগে পুলিশ লিয়াজো অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি। 2020 সালে অবসরে যান বাহারুল আলম। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক, সেটা কোনো রাজনৈতিক দলই চায়নি, যার ফলশ্রুতিতে বিচার বিভাগের আজকের এই দুরবস্থা। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে হিউম্যানিটি ফাউন্ডেশন আয়োজিত বিচার বিভাগ পৃথকীকরণের 17 বছর শীর্ষক মুক্ত আলোচনায় বিশিষ্টজনরা একথা বলেন। অনুষ্ঠানে গুম কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী বলেন, সম্মিলিত ব্যর্থতার জন্যই বিচার বিভাগ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। বক্তারা বলেন, আজও বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে প্রশাসন, যার কারণে স্বাধীনভাবে কাজ করতে পারছে না রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই অঙ্গটি। পৃথক সচিবালয় এবং বিচারপতি নিয়োগের নীতিমালা তৈরি না হওয়া এবং বিচার বিভাগকে রাজনৈতিক গণ্ডির বাইরে নিতে না পারায় বিচার বিভাগ পৃথকীকরণের সুফল পাওয়া যায়নি বলে মন্তব্য করেন বক্তারা।
এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। ভারতের সাথে বাণিজ্যের ক্ষেত্রে কোনো দূরত্ব নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন। বুধবার সকালে রাজধানীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন তিনি। বলেন, দীর্ঘমেয়াদে পণ্যমূল্য কমাতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি। মেজবাহ হাসানের রিপোর্ট। লাগামহীন বাজার একের পর এক পদক্ষেপ নেওয়ার পরেও নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে সরকার। তখন ভোক্তা সাধারণের স্বস্তি ফেরাতে ভর্তুকি মূল্যে পণ্য দিচ্ছে টিসিবি। মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষের কাছে পণ্য পৌঁছাতে দীর্ঘমেয়াদী চলা এই কার্যক্রমে 2 কেজি তেল, 5 কেজি চাল, মসুরের ডালের সাথে এবার যুক্ত হলো 3 কেজি আলু। 5 কেজি চাল পাইছি, 2 কেজি ডাল, 3 কেজি আলু, 2 কেজি তেল, 590 টাকা প্যাকেজ। কম দামে পণ্য পেয়ে কিছুটা তৃপ্তি পেলেও দীর্ঘমেয়াদে সমাধান চান ভোক্তারা। 2 টাকা আমরা তো কমে পাইতাছি, এই কারণে আমরা উড়াইতে পারি। বাজার কমলে তো ভালোই। এখানে অনেক কম, আলু 40, আপনি তেল 110, ডাইল 70 না 60। এই জন্য এখানে আসছি। তবে ঊর্ধ্বমুখী বাজারে লাগাম টানতেই বেশ কিছু পণ্যের আমদানি শুল্ক কমানো হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আমার কর্মকাণ্ড রাজনৈতিক না, আমার কর্মকাণ্ড হচ্ছে পরিপূর্ণভাবে বাণিজ্যিক। সো আমার কাছে ভারত, পাকিস্তান, চায়না ইজ নো ইস্যু। আমি সবাইকে সংযুক্ত করতে চাই। যেমন আপনারা সিন্ডিকেট বলছেন, আমরা যদি এখন দেশ হিসেবেও সিন্ডিকেটেড হয়ে যাই তাহলে তো সমস্যা। আমাদেরকে উদার ব্যবস্থা নিতে হবে এবং উদার ব্যবস্থার মধ্যে চাহিদা যোগানের একটা ভারসাম্য রক্ষা করতে হবে। উপদেষ্টা আরও জানান, বাজারে পণ্যের সরবরাহ বাড়াতে কাজ করছে সরকার। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। স্বনামধন্য স্বাস্থ্য কমপ্লেক্স মালয়েশিয়া কাজাং প্লাজা মেডিকেল সেন্টারের সাথে ডিএসএম এর চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মালয়েশিয়া থেকে এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানিয়েছেন, শনিবার রাজধানী কুয়ালালামপুরের চান চাওলিনের হোটেল মারকুরিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এবি পার্টির নেতা ও ডিএসএম এয়ারলাইন্সের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর সোহেল মাসুদের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার কাজাং প্লাজা মেডিকেল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর হাজি শারুনি বিন হাজি জুদি ও এবি পার্টির নেতা এএসএম মোকাররেবুর রহমান নাসিম, ডক্টর বেলাল হোসেন, ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের স্বল্প খরচে এবং স্পেশাল ডিসকাউন্টে স্বাস্থ্যসেবার নিশ্চয়তা দেওয়া হয়। মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুলভ মূল্যে টিকিট বিক্রি সহ উন্নত সার্ভিসের প্রতিশ্রুতিতে রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিতানে চালু হয়েছে বাংলাদেশের মালিকানাধীন এমএসপি ট্রাভেল। মালয়েশিয়া থেকে এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানিয়েছেন, শুক্রবার বিকেলে প্রবাসীদের অংশগ্রহণে মিলাদ ও দোয়া মাহফিলের শেষে ফিতা কেটে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। এমএসপি ট্রাভেলের এই ম্যানেজিং ডিরেক্টর বগুড়ার কৃতি সন্তান মোহাম্মদ মেনহাস মণ্ডল জানিয়েছেন, প্রবাসীদের দেশে আসা যাওয়ার জন্য বিমান টিকিট সিন্ডিকেটের কারণে দাম এখন আকাশচুম্বী। তাছাড়া প্রবাসীরা পছন্দমতো টিকিট সংগ্রহ করতে নানান জটিলতা এবং ভোগান্তির শিকার হচ্ছেন। অন্যান্য ব্যবসার পাশাপাশি ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ প্রবাসীর ভোগান্তি লাঘবের উদ্যোগ নিয়েছেন তারা। চেষ্টা করা হবে যত কম মূল্যে প্রবাসীর ঘামে ভেজা অর্থের বিনিময়ে টিকিট তাদের হাতে তুলে দেওয়া যায়। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুব দলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, রেস্টুরেন্ট আলো ছায়ের কর্ণধার মোহাম্মদ রাসেল রানা সহ প্রবাসী বাংলাদেশিরা। আজ সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা ঠিক করবে জনগণ, বললেন ফখরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন আইনের খসড়া উপদেষ্টা পরিষদে গৃহীত, নেই রাজনৈতিক দলকে শাস্তির বিষয়। সাবেক আইজিপি ও সেনা কর্মকর্তা সহ 8 জনের বিচার শুরু, 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্স ল্যাব এলাকা আহত অন্তত 40 জন। এই ছিল এনটিভির মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালে নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।